Hello students of class 11 আমরা লাস্ট ভিডিওতে পদার্থবিদ্যা এমসিকিউ আমাদের ছায়া প্রকাশনের বই থেকে শুরু করেছিলাম যেহেতু অনেকগুলো এমসিকিউ রয়েছে আর এন্ট্রান্সে যেহেতু এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ এইচএসএ তুলনায় কারণ এইচএসএ খুব বেশি প্রশ্ন আসে না মাঝে মাঝে কিছু বছরে আসে আবার রেগুলার বেসিসে আসে না কিন্তু আমাদের যেহেতু এইচএস মানে অ্যানুয়াল এক্সামিনেশন এবং এন্ট্রান্স লক্ষ্য সেই জন্য তোমাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি বলেছিলাম তোমাদের যে যতগুলো এমসিকিউ আছে আমি সবগুলোই আলোচনা করব তো আমরা আগের ভিডিওতে কোশ্চেন নাম্বার 19 অবধি আলোচনা করেছি তো এই ভিডিওতেও শেষ করতে পারবো না অনেকটাই রয়েছে যেহেতু আমি ভিডিও লেন্দি করতে চাইছি না তো এই ভিডিওতে আমরা কিছু আলোচনা করব আমি চেষ্টা করছি 31st অবধি এই ভিডিওতে আলোচনা করা আর বাকিটা তারপরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তো কোশ্চেন নাম্বার 20 তে দেখবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এন্ট্রান্সেও তোমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে এখানে m ভর এবং রো ঘনত্বের একটি কাঠের ব্লক রয়েছে তাকে সুতোর সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একটি পাত্রের ভূমির সঙ্গে আটকানো রয়েছে তাহলে পাত্রের ভূমির সঙ্গে আটকে দেওয়া হয়েছে পাত্রটিকে রো ঘনত্বের তরল দিয়ে ভর্তি করা হলো তার মানে এখান থেকে বোঝার চেষ্টা করো কাঠের ব্লক রয়েছে সুতোর সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একটা পাত্রের ভূমির সঙ্গে আটকানো আছে মানে পাত্রের নিচের দিকটা আর কি তো এবার বলা হয়েছে পাত্রটি রো ঘনত্বের তরল দিয়ে ভর্তি করে দেওয়া হলো আবার শর্ততে দেখবে প্রশ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে রো সিগমার মান রো এর থেকে বেশি অর্থাৎ সিগমা হচ্ছে তরলের ঘনত্ব আর রো হচ্ছে কাঠের ব্লকের ঘনত্ব তার মানে কাঠের ব্লকের ঘনত্ব কম স্বাভাবিকভাবে কাঠ হালকা এবার প্রশ্ন হচ্ছে সুতোয় যে টান পড়বে তা কত তার মানে আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে সুতোর টান তো সুতোর টান কত হবে অ্যাকচুয়ালি সুতোর টান হবে যতটা পরিমাণ ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে কার উপর না কাঠের ব্লকটির উপর এখানে দেখবে প্রশ্নে বলা রয়েছে কাঠের ব্লক তাহলে সুতোর টান হবে কাঠের সুতোর টান হবে কাঠের ব্লকের উপর ক্রিয়াশীল যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে ক্রিয়াশীল লব্ধি ঊর্ধ্বমুখী বল এই যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে সেইটা আমাদের কিন্তু বের করতে হবে সেইটা আমরা কিভাবে বের করব না একটু প্রশ্নের সাহায্য নাও দেখো ঊর্ধ্বমুখী বল যেটা ক্রিয়া করবে স্বাভাবিকভাবে প্লবতা অর্থাৎ প্লবক বল মাইনাস যে বস্তু রয়েছে অর্থাৎ আমাদের এখানে যে mg অর্থাৎ বস্তুর যে ওজন সেইটা অর্থাৎ আমরা বলতে পারি v সিগমা g মাইনাস mg এই v সিগমা g হচ্ছে প্লবতা যেখানে সিগমা হচ্ছে তরলের ঘনত্ব যে তরলে সেইটাকে নিমজ্জিত করা হয়েছে এবার যে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেই পাত্রের মধ্যে যে তরলটা ঢালা হয়েছে যেহেতু প্রশ্নে বলা হয়েছে ব্লকের উপর রো ঘনত্বের তরল দিয়ে ভর্তি করা হলো তো সেই তরলটাকে ভর্তি করা হয়েছে তাহলে v কত হবে না আমরা জানি রো ইকুয়ালস টু m বাই v তাহলে v ইকুয়ালস টু কত m বাই রো এইখান থেকে আমরা mg কমন নিতে পারি সিগমা বাই রো মাইনাস 1 সো জাস্ট এলসিএম করে দাও দেখো একটা অপশন রয়েছে mg সিগমা মাইনাস রো বাই রো এটা হচ্ছে অপশন বি তো অপশন বি তে দেখবে এই উত্তরটা রয়েছে এটাই হবে এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন
নেক্সট তোমরা এইভাবেও করতে পারো এটাকে, যে এইটা তো টান, তো প্লবতাই কিন্তু টান আর ওজনকে ব্যালেন্স করছে, প্রতিনিধিত্ব করছে, সেইভাবেও করতে পারো, অর্থাৎ এইভাবেও করতে পারো, একই ব্যাপার, সেখান থেকে এটাই আসবে। পরের দুটো প্রশ্ন যুক্তিযুক্ত প্রশ্ন, আমি আলোচনা করে দিচ্ছি। 21 দাগে দেখবে একটা জলপূর্ণ পাত্র রয়েছে, তার উপর একটা কাঠের ব্লক এবং একটা নিরেট সীসার বল রাখা হয়েছে। এখন সীসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের উপর রাখা হলো। দুটো আলাদা ছিল, তাহলে কাঠের ব্লকের উপরে ধরো এরকম ব্যাপারটা, কাঠের ব্লক আলাদা ধরন রয়েছে, এবার নিরেট একটা সীসা ছিল। তোমরা জানো সীসার ঘনত্ব কাঠের তুলনায় বেশি, ওই জন্য দেখবে কাঠের টুকরোকে যখন জলে করে রাখি তখন কিন্তু সে ভাসতে থাকে। সীসা যথেষ্ট ভারী, ঘনত্ব যথেষ্ট বেশি, তাকে জলে দিলে কিন্তু সে নিমজ্জিত হয়ে যায়। তাহলে এখানে বলছে সীসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের উপরে রাখলে, তো এটা যদি এখান থেকে সরিয়ে এইখানে রেখে দেওয়া হয়, তখন কি হবে? কাঠের ব্লক হালকা, ঘনত্ব কম হলে যখন এটাকে এর উপরে রেখে দেওয়া হবে এরকম, তখন স্বাভাবিকভাবে এটাও ভারী হয়ে যাচ্ছে, কারণ এটা দুটো মিলে একটা সংস্থার মতো হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল এদের যে ঘনত্ব, সেটা তরলের ঘনত্ব, অর্থাৎ এখানে জল হচ্ছে তরল, তার সাপেক্ষে এদের ঘনত্বটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাওয়ার জন্য কি হবে? যেহেতু পাত্রে পুরো কানায় কানায় জল ভর্তি ছিল, তাহলে কি হবে? এই যে জলের যে স্তরটা সেটা বৃদ্ধি পাবে, তাহলে যে জলটা থাকবে সেটা কানায় কানায় ভর্তি থাকার জন্য এখানে জলটা কিছুটা উপচে পড়বে। তোমরা দেখো এখানে অপশন রয়েছে যে পাত্রের জলের তল বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে অপশন একটা রয়েছে, যেটা আমি বললাম, এখানে বৃদ্ধি পাবে এবং জল পাত্র থেকে উপচে পড়বে, যেহেতু কানায় কানায় ভর্তি ছিল সেই জন্য উপচে পড়বে। তার মানে এটা উত্তর হবে অপশন সি। 22 থেকে খুব একটা ভালো প্রশ্ন রয়েছে, এমসিকিউ প্রশ্ন। দেখবে আমি ডায়াগ্রামটা আনছি না, তোমাদের বইতে রয়েছে, এমসিকিউ দেখো 22 থেকে। তো এই ক্ষেত্রে পাত্রটাকে ঘোরানো হয়েছে, পাত্রের মধ্যে তরল রয়েছে, সবগুলো দেখো একই হাইটে রয়েছে, তরলের সমচ্ছশীলতা যে ধর্ম, তো এই ক্ষেত্রে যেহেতু জল রয়েছে তাহলে জলেরই বলবো। এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি ঘূর্ণন করানো হয় ওমেগা একটা কৌণিক বেগ দিয়ে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো এখানে নল দুটো রয়েছে, একটা এ একটা বি। তো যখন ঘোরানো হবে আর কি, ধরো দুটো নল এরকম রয়েছে, একটা সিস্টেম আকারে যত রয়েছে এরকম হয়, এরকম রয়েছে, তো যখন ঘোরানো হবে বুঝতেই পারছো এটা একটা রোটেটিং সিস্টেম হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে না, একটা ত্বরণশীল নির্দেশযন্ত্রের মতো হয়ে যাচ্ছে। তাহলে এমনি যদি আমি এটা ঘোরাই বৃত্তাকার পথে, তাহলে এটা বুঝতে পারছো অভিকর্ণ বলতে কেন্দ্র বরাবর ক্রিয়া করবেই, কারণ অ্যাকচুয়ালি এর ম্যাথমেটিক্যাল থিওরি আমাদের সিলেবাসের বইয়ের মতো। তো আমি লজিকটা বলছি, পড়ার মধ্যে যে লজিকটা প্রয়োগ করা যাবে, তো সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। এবার যেহেতু রোটেটিং সিস্টেম বুঝতেই পারছো, তাহলে একটা ত্বরণশীল নির্দেশযন্ত্র কি হয়, যেটা তোমরা নাগরদোলার ক্ষেত্রেও দেখেছো না, অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলটা ক্রিয়া করবে, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়া করার জন্য এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওভারঅল কিংবা লব্ধি যে চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। চাপ বৃদ্ধি পাওয়া মানে কি, যে তরল কিংবা জল যে স্তম্ভ রয়েছে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া। তোমার মনে আছে পি সমান রো জি এইচ, রো জি তো পরিবর্তন হচ্ছে না, এইচ পরিবর্তন হবে, সেই তার অর্থাৎ পি পরিবর্তন হওয়ার জন্য, অর্থাৎ প্রেসার বৃদ্ধি পাওয়ার জন্য দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে। তাহলে অপশন এ হবে। অপশন এ তে রয়েছে এ এবং বি উভয় নলের জল স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে 22 এর দাগে হবে অপশন এ। আর তার আগে যেটা তোমরা করলে 21 এর দাগ, 21 এর দাগে অপশন হচ্ছে সি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23। তো এটাও লজিক্যাল প্রশ্ন রয়েছে, আইআইটি 2002 এর প্রশ্ন। তো একটা পাত্র রয়েছে, পাত্রের মধ্যে দেখো একটা কাঠের ব্লক রয়েছে, সেই কাঠের ব্লকের উপরে একটা মুদ্রা রয়েছে, একটা কয়েন রয়েছে, তো ধাতুর তৈরি একটা মুদ্রা রয়েছে। এবার জিজ্ঞেস করেছে যে আমি একটু রাফ এঁকে দিচ্ছি, ধরো এইটা সেই পাত্র আর একটা ব্লক রয়েছে, এই সেই ব্লকটা, আর তার গায়ে এরকম মুদ্রাটা রয়েছে, আর তরল রয়েছে একটা নির্দিষ্ট লেভেল অবধি এরকম, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যতটা নিমজ্জিত রয়েছে আর কি, তো তার পরিমাণটা হচ্ছে এল, অর্থাৎ এই অবধি হচ্ছে এল।
আর পুরো নিচ থেকে যে লেভেলটা রয়েছে তরলে সেটা হচ্ছে H। এবার বলা হচ্ছে মুদ্রাটি জলে পড়ে গেল, উপরে ছিল কোনো কারণে পড়ে গেছে জলের মধ্যে। এবার বলছে এদের মধ্যে কোন অপশনটি সঠিক হবে। তোমরা একটু লজিক প্রয়োগ করো। মুদ্রাটি কাঠের ব্লকের উপরে আছে, তো আমরা বুঝতেই পারছি মুদ্রার ঘনত্ব বেশি স্বাভাবিকভাবে হবে কাঠের ব্লকের তুলনায়। মুদ্রা এমনিও ধাতব পদার্থ, ঘনত্ব বেশি। এইবারে সে যখন উপরে ছিল, কাঠের উপরে ছিল, তাহলে বুঝতেই পারছো এই কাঠের ব্লকটা তখন সংস্থা হিসেবে কাজ করছিল। ওভারঅল কাঠ এবং আমাদের মুদ্রা মিলে একটা ঘনত্ব বেশি ছিল, তাই তারা বেশি পরিমাণে তরল অপসারিত করতে পেরেছিল, তাই জন্য বেশি একটু নিমজ্জিত ছিল। যখনই কয়েনটা নিচের দিকে নেমে গেল তাহলে ঘনত্বটা কমে গেল, যতটা নিমজ্জিত ছিল ততটা থাকলো না, তাহলে কাঠের ঘনত্ব এমনিও কম। তখন কি হবে, কাঠটা একটু উপরের দিকে উঠে যাবে, অতটা নিমজ্জিত থাকবে না। না নিমজ্জিত থাকলে কি আংশিক নিমজ্জিত থাকবে, কিন্তু আগের মতো যতটা ততটা থাকবে না। তখন কি হবে না, এটা একটু উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গেলে যেখানে ছিল কাঠের ব্লক সেই তুলনায় উপরের দিকে উঠে গেল। তার মানে কি হলো, যে পরিমাণ L ছিল Lটা কিন্তু হ্রাস পেয়ে গেল। আবার ভেবে দেখো H এর ক্ষেত্রে কি হবে, জলের স্তর এখানে অবধি ছিল, কারণ এটা এই অবধি ছিল, কিন্তু কাঠের ব্লকটা তো উপরের দিকে উঠে গেছে। তাহলে কাঠের ব্লকটা উপরের দিকে উঠে গেছে, কিন্তু কয়েনটা আবার নিচের দিকে পড়েছে। কিন্তু যখন কয়েনটা কাঠের ব্লকের উপরে ছিল, যতটা পরিমাণ তরলের আয়তনকে প্রসারিত করতে পারছিল, অপসারিত করতে পারছিল, ততটা পরিমাণ কয়েন পারবে না, কয়েন তো ছোট, সেবার নিমজ্জিত হয়ে গেছে, ডুবেও গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে ততটা পরিমাণ আগের মতো কিন্তু অপসারিত তরলকে করতে পারলো না। সেই জন্য দেখো এখানে একটা অপশন রয়েছে, অপশন ডি। এই ক্ষেত্রে কারণ মুদ্রার এমনি আয়তন কম, সে ততটা পরিমাণ কিন্তু অপসারিত করতে পারবে না। তার মানে জলের স্তরটা যে পরিমাণ উঠেছিল সে পরিমাণ থাকবে না, সেটাও কিন্তু এরকম নেমে চলে আসবে। তাহলে অপশন হবে L ও H দুটোই কিন্তু হ্রাস পাবে। তার মানে এটা হবে অপশন ডি। তার মানে 23 এর দাগের উত্তর হবে অপশন ডি। তো খুব ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট আমরা 24 এর দাগের প্রশ্ন করব। এটা একটু কাটতে হবে, কারণ যেই প্রশ্ন এটা, তো 24 এর দাগের প্রশ্ন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে প্রথম এই ক্ষেত্রে দেখবে কোন বস্তুর D1 ঘনত্বে তরলে আবদ্ধ দেওয়া রয়েছে, তারপরে তখন হচ্ছে M1 এবং D2 ঘনত্বে তরলের আবদ্ধ রয়েছে M2। ওই বস্তুটির ঘনত্ব কত হবে এইটা জিজ্ঞেস করেছে। তো এইবারে ওজনকেই কিন্তু M ধরেছে, এখানে কিন্তু M কে ভর বলা নেই। তো আমরা যেটা জানি, আর দাগ নম্বর হচ্ছে 24, আমরা জানি যে বস্তুর যে আপত ওজন হয় সেটা কত হয় না, বস্তুর যেটা প্রকৃত ওজন অর্থাৎ বায়ুতে ধরো মাইনাস প্লবতা অর্থাৎ প্লবক বল। তো আমাদের ক্ষেত্রে দুটো কেস রয়েছে। তো সবচেয়ে প্রথম কেসে কি করব, ওজন রয়েছে কত, আপত ওজন M1, তো প্রকৃতটা আমি M ধরে রাখলাম। আর প্লবক বল এমনি হয় V রো G, G তো ধরা যাবে না কারণ হচ্ছে এখানে তো ওজনকে M ধরা থাকছে, তাহলে আমাদের বাধ্য হয়ে এখানে ধরবো V D1। কারণ G দেখা যাবে না, কারণ এখানে G উভয় পক্ষ থেকেই নেই, সব দিকে কোনো দিকেই G নেই, এখানে লেখা যাবে। তো এটা একটা সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, M2 হয়েছে যখন তরলের ঘনত্ব ছিল D2। তাহলে এইটা দেখে আমরা দুটো সমীকরণ লিখে নিলাম। কিন্তু আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করা আছে, বস্তুর ঘনত্ব জিজ্ঞেস করা আছে। তাহলে এই দুটো সমীকরণকে যখন আমরা বিয়োগ করব, তো বিয়োগ করলে আমরা কি পাচ্ছি না, M1 মাইনাস M2, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে V D2 মাইনাস D1। তো এইখান থেকে যে আমাদের যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কি, ঘনত্ব জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে প্রথম আমরা কি পাবো, আয়তনটা বের করে নিই, যেটা আমাদের হেল্প করবে ঘনত্ব বের করার সময়। এইটা আয়তন পেয়ে গেল। এবার যেহেতু বস্তুর ঘনত্ব জিজ্ঞেস করেছে, তো বস্তুর ঘনত্ব যদি আমরা
ডি ধরি, তো ডি ইকুয়ালস টু কত হবে? ভর বাই আয়তন। ভর আমাদের কাছে রয়েছে, এখানে দেখবে তোমাদের যে অপশন রয়েছে সেখানে আমরা এম এর ব্যবস্থা এমনি করে নেব। ভর কিভাবে বের করব? না যে কোনো একটা সমীকরণ থেকে ভর বের করব। তো এই সমীকরণ থেকে ভর বের করলে কত আসছে? কারণ অপশন গুলোতে ক্যাপিটাল এম নেই, তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে m1 প্লাস d1 বাই v। এখান থেকে যদি আমরা ডিভাইডও করে নিই তাহলে এরকম পাওয়া যাবে m1 বাই v প্লাস d1। v এর মান আমাদের কাছে রয়েছে m1, যদি 1 বাই 0 করি তাহলে এরকম আসবে, মানটা জাস্ট বসিয়ে দাও, আর এদিকে d1 জাস্ট লসাগু করে না পরের লাইনে m1 d2 m1 d1 প্লাস m1 d1 m2 d1 বাই m1 মাইনাস m2। তো দেখো এই দুটো এমনি সিম্পলিফিকেশনে বাদ চলে যাচ্ছে, তো m1 d2 মাইনাস m2 d1 বাই m1 মাইনাস m2। তো তোমরা এখানে দেখতে পারো এখানে যে আমাদের অপশন রয়েছে m1 d2 মাইনাস m2 d1 বাই m1 মাইনাস m2, এটা হচ্ছে অপশন ডি। তাহলে এই এম দেখো অপশন ডি তে পুরো এটাই রয়েছে উত্তর, তাহলে এটা উত্তর হবে অপশন ডি। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব, যেটা হচ্ছে সেটাও ডব্লিউবিসিই প্রশ্ন, সেটা হচ্ছে 2012 সালের প্রশ্ন, সেটা হচ্ছে 25 এর আগের প্রশ্ন। দেখবে এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া রয়েছে, একটা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 44 গ্রাম ভার রয়েছে সিজিএসি, এটা আবার অভিকর্ষীয় এককে রয়েছে। একই বস্তু জলে যখন নিমজ্জিত করা হচ্ছে তখন তার ওজন দাঁড়াচ্ছে 50 গ্রাম ভার। তাহলে বস্তুর ভর কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো আমি একটু আগেই তোমাদের যে ফর্মুলা বললাম এই সেই ফর্মুলারই প্রয়োগ হবে এটা, অর্থাৎ আমাদের এই বস্তুর আপাত ওজন এই ফর্মুলাটা তোমরা এখানে লাগাও। তাহলে এখানে যে প্রশ্ন রয়েছে আমি যদি প্রশ্ন অনুসারে তথ্য বসাই তাহলে বস্তুর ওজন যে আপাত ওজন সেটা W লিখলাম, তাহলে তার প্রকৃত ওজন লিখলাম mg, এই ক্ষেত্রে g রাখবো আমরা কারণ এখানে তো আমরা নিজের থেকে ধরছি, এখানে অলরেডি m ছিল ওইজন্য আমাদের কিছু করার ছিল না, v rho g। তো আমাদের এখানে প্রশ্ন দেখো সবচেয়ে প্রথমে রয়েছে কত? প্রথমবার রয়েছে কত? 44 গ্রাম ওয়েট রয়েছে, তাহলে 44 সমান কত না mg। তাহলে গ্রাম ভার রয়েছে তাহলে g লিখতে হবে না, তাহলে m আর কি না v ইনটু রো। তো এই ক্ষেত্রে দেখো যেহেতু আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া রয়েছে, সিজিএস এর ঘনত্বের মান আর আপেক্ষিক গুরুত্বের মান সংখ্যা মান একই, তাহলে এটা হবে কত? 1.2 ইনটু v। তাহলে এটা একটা সমীকরণ হবে। জল যখন আমরা ব্যবহার করছি তখন হচ্ছে কত? 50, তাহলে m জলের ঘনত্ব আমরা জানি সিজিএস এ 1, সো 1 ইনটু v। তো দুটো সমীকরণ আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রে যে দুটো সমীকরণ আমরা পেলাম, তো প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এটা পাবো m, এবার এটা পেলাম v ইকুয়ালস টু m মাইনাস 50 আবার পেলাম। তো এই মানটাকে নিয়ে এখানে বসিয়ে দাও, মানে ইকুয়েশন 1 এ বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 44 ইকুয়ালস টু m মাইনাস 1.2 এইটা। সো এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করলে m এর মান পেয়ে যাব। তো আমি সলভ করে দেখলাম, তোমরা জাস্ট সমাধানটা করবে, জাস্ট m গুলোকে একদিকে করার। তো m ইকুয়ালস টু এসছে 16/0.2। তাহলে সিজিএস এ যেহেতু আমাদের অপশন রয়েছে তাহলে গ্রামই লিখবো। তাহলে দেখো অপশন ডি তে রয়েছে 80 গ্রাম। তো এইভাবে আমরা করব। কোশ্চেন নাম্বার 26, এগুলো পর পর অঙ্কগুলো সব এন্ট্রান্স গুলো রয়েছে, তো আমাদের অনেকগুলোই কাজে লাগবে। তো 26 এর জায়গায় দেখো প্রশ্ন রয়েছে স্প্রিং তোলা রয়েছে, একটা ব্লকের বায়ুতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তখন 60 নিউটন পাওয়ার দিয়েছে। তো ব্লকটাকে যখন জলে নিমজ্জিত করা হচ্ছে তখন স্প্রিং তোলার পাওয়ার হয়েছে 40 নিউটন, তাহলে ভ্যালুটা কমেছে। তো ব্লকটি আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব কত হবে সেটা জিজ্ঞেস করা হয়। তো আমরা যেটা এই ক্ষেত্রে
করব, দুটো তো আলাদা আলাদা ঘনত্ব আমাদেরকে ধরতেই হবে, কিছু করার নেই। তো আমরা যেটা জানি ঘনত্ব ইকুয়ালস টু হয় কত না, আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। তো ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। এইবারে আমাদের যা যা ডেটাগুলো দিয়েছে আমি ডেটাগুলো আগে তোমাদের লিখে দিই। তো এই ক্ষেত্রে W ইকুয়ালস টু কত হয়, W ইকুয়ালস টু হয় mg। তো m ইকুয়ালস টু কত এখান থেকে দেখতেই পাচ্ছ, তো m ইকুয়ালস টু হচ্ছে dvg, m এর মানটা আছে সেখান থেকে বসালাম। তো এই যে dvg লিখলাম, এইটা দেখবে তোমাদের প্রথমে কিন্তু দেওয়া আছে, সেটা কত না 60 নিউটন পার দিচ্ছে। তা যেহেতু এটা এখানে বলটা হচ্ছে 60, এটা হচ্ছে SI, তাহলে এটা একটা ইকুয়েশন লিখলাম। এইবারে যখন জলে নিমজ্জিত অবস্থা আছে তখন প্লবতটা কাজ করবে, তাহলে এখানে লিখো তোমরা যে জলে তলে কিংবা জলে নিমজ্জিত অবস্থায় কি দাঁড়াবে, ভি এটা dvg মাইনাস তরলের ঘনত্ব যদি আমরা স্মল d ধরি ইকুয়ালস টু 40। তো এখানে যেটা স্মল d যেটা, সেই স্মল d টা কিন্তু তরলের অর্থাৎ জলে নিমজ্জিত করা হয়েছে, এটা হচ্ছে জলের ঘনত্ব স্মল d, আর ক্যাপিটাল D হচ্ছে বস্তুর ঘনত্ব। তো এইবার আমরা কি করব, দুটো ইকুয়েশনটাকে ডিভাইড করব। তাহলে এটাকে 2/1 করব, সমীকরণ 2 বিভক্ত সমীকরণ 1, মানে সমীকরণ 1 কে সমীকরণ 2 কে 1 দিয়ে বিভাজন করছি, তার মানে যেখানে আমরা ভাগ করছি। তার মানে কত আসবে dvg বা স্মল dg যেটা সেটা, আর এখানে আবার 40/60। দেখতেই পাচ্ছ এখানে আমরা যখন কমন নেব vg, এখানে 2/3 আসছে, জাস্ট এখানে দেখো বাকি vg কেটে গেল, তো d থাকলো, অর্থাৎ 1 মাইনাস স্মল d বাই ক্যাপিটাল D ইকুয়ালস টু 2/3। তাহলে এখান থেকে এই যে 1 মাইনাস স্মল d বাই d রয়েছে, স্মল d মানে কি জলের ঘনত্ব সিজিএসে, তো জলের ঘনত্ব কত হয় 1 মাইনাস জলের ঘনত্ব সিজিএসে 1 গ্রাম সেমি কিউব, ওই জন্য স্মল d এর জায়গায় 1 বসালাম, তাহলে 2/3 জাস্ট সমাধানটা করব আর কি। তাহলে 1/d ইকুয়ালস টু 1 মাইনাস 2/3 অর্থাৎ 1/3, অতএব d ইকুয়ালস টু 3। তো দেখো তোমার একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন ডি। তাহলে সিজিএসই মানটা অপশন ডি। 27 দাগের প্রশ্ন করতে হবে না, কারণ 27 দাগের প্রশ্নটা আমাদের বইতেই রয়েছে 27 দাগে, সেটা হবে অপশন সি। আমি বলে দিচ্ছি পেজ নাম্বার, তো পেজ নাম্বার 512 তে দেখবে প্রমাণটা রয়েছে, তোমাদের জাস্ট মনে রেখে অঙ্ক করার সময় অবশ্যই এমনি মনে রাখতে হবে, এই সি অপশনটা লিখে দিতে হবে। কোশ্চেন নাম্বার 28 একটু প্রবলেমেটিক প্রশ্ন, অনেকের এটা প্রবলেম হয়। তো এখানে একটা ঘনক নিয়ে প্রশ্ন রয়েছে, দেখো তোমরা প্রশ্নটা 28 দাগের প্রশ্নটা পড়ো, আমি ততক্ষণে বোর্ডটা মুছে নিই। তো 28 দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, এখানে একটা ঘনক নিয়ে প্রশ্ন রয়েছে আর কি। তো এই ক্ষেত্রে কাঠের ঘনকের উপরে 200 গ্রাম ভর চাপানো রয়েছে, তো ঘনকটি জলের মধ্যে ঠিক ডুবে ভাসে, ভরটি সরিয়ে নিলে ঘনকটি জলের উপরে 2 সেন্টিমিটার ভেসে ওঠে, ঘনকটি বাহুর দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। তো একটু লজিক প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। অঙ্কটাকে আমরা যে ঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু একটা ধরে নাও, a কিংবা l কিছু একটা ধরে নাও, সেটা হচ্ছে প্রথম কাজ। এইবারে আমাদের এখানে যেটা রয়েছে সেটা কি না, দুটো কেস রয়েছে দেখো। প্রথমে ঘনকের উপরে 200 গ্রাম ভর চাপানো হয়েছে, সে ডুবে ভাসছে, তারপরে ভরটাকে সরিয়ে নেওয়া হয়েছে, সে কিন্তু তখন একটু 2 সেন্টিমিটার উপরে উঠে চলে এসেছে, মানে যতটা আগে ছিল স্বাভাবিকভাবে তার থেকে উপরে উঠে চলে আসবে, কারণ অপসাইডে তরলের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমরা দুটো কেস করব, ঠিক আছে। সবচেয়ে প্রথমে যখন আমাদের ওই
200 গ্রাম ভরটা চাপানো ছিল সেটাকে আমি প্রথম ক্ষেত্র বলবো, আর যখন ভরটাকে সরিয়ে নেওয়া হয়েছে তখন বলবো দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে কি লিখতে পারি না, প্রথম ক্ষেত্রে লিখব তো প্রথম ক্ষেত্রে আমরা করব তখন ঘনক ছিল, ঘনক অবশ্য পরেও রয়েছে কিন্তু তখন ঘনকের উপর 200 গ্রাম ভরটা চাপানো আছে। তাহলে ঘনকের ওজন প্লাস চাপানো ভরের ওজন সমান অপসারিত তরল, অর্থাৎ এই ক্ষেত্রে জল রয়েছে ওই জন্য আমাদের তরল না লিখে জলই লিখবো আমরা। তাহলে অপসারিত জলের মান, তাহলে আমরা মানগুলো বসাবো। ঘনক অর্থাৎ তার আমি এগুলো বলছি না, স্মল ডি হচ্ছে ঘনকের ঘনত্ব লিখি। পরেরটা রয়েছে 200 ইনটু জি, তরল ওজন মানে mg করতে হবে। এবার অপসারিত তরলে এবারে ফর্মুলা যেটা আমরা জানি v ইনটু জলের ঘনত্ব 1, তাহলে v ইনটু 1 ইনটু জি। কারণ প্রথমে দেখো ঘনকটা কিন্তু ডুবে ভেসেছিল, তাহলে পুরো ঘনকটা আমরা আয়তন নিতে পারি। তাহলে একে L3 লিখব, একেও L3G লিখব, যেখানে L হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো আমাদের এখানে জিটাকে উপর পক্ষ থেকে কেটে দাও, তাহলে এটা একটা সমীকরণ আমরা কিন্তু পেলাম। তো এইখান থেকে এটাকে মান না করে L3 টা মান দিলে ভালো হয়, কারণ এটাই লাগবে। তো এটা হচ্ছে L3 মাইনাস 200। দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই ভারটাকে ঘনক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, L3 dg ইকুয়ালস টু, যেহেতু সেই ভারটা নেই সেখানে, তো L স্কয়ার, তার উচ্চতা কত কমেছে, L নেই আর 2 সেন্টিমিটার কমেছে, তাহলে L একটা বাহু হয়ে গেল L মাইনাস 2 ইনটু জলের ঘনত্ব ইনটু G। এইটা হচ্ছে ঘনকেরটা, ঠিক আছে। তাহলে আমরা এবারে কি লিখতে পারবো, এইটা হচ্ছে ওই যে ঘনকের ওজন আর এইটা হচ্ছে প্লবক বল। তো লিখে নিলাম আমরা। এরপরে কি করব, L3 এদিকে আসছে, সরি L3D, আর এদিকে কত আসছে L3 মাইনাস 12। সো L3D এর মান রয়েছে এখানে, দেখো এই মানটা এখানে বসাও। তাহলে দেখো L3 কেটে যাচ্ছে, তাহলে L পাওয়া যাচ্ছে কত, 12/200 মানে 100। তো L সমান পাওয়া গেল কত, 100, সরি এখানে একটা স্কয়ার ছিল, 2L স্কয়ার ছিল। সো L স্কয়ার সমান পাওয়া যাচ্ছে 100, সো L পাওয়া যাচ্ছে 10 সেন্টিমিটার। তো দেখো অপশন বি তে রয়েছে 10 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা একটু বড়, এটা 1 নম্বরের থেকে বেশি 2 নম্বরের প্রশ্ন হতে পারে, আর একে হলো কিছু করার নেই, এন্ট্রান্সে তো হতেই পারে। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 29। তো সেই ক্ষেত্রে দেখো রয়েছে আমাদের 900 মিলি পার মিটার কিউব ঘনত্বের একটা বরফখণ্ড রয়েছে, আর জলের ঘনত্ব রয়েছে সব এসআই তে রয়েছে। তাহলে জলের বাইরে বরফখণ্ডের আয়তনের যে শতাংশ থাকে তা কত। তো এইটাও একটু প্রবলেমেটিক অঙ্ক। তো এটা নিয়ে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব,
তো সবচেয়ে প্রথমে তোমরা কাজ করবে বরফখণ্ডের আয়তন ধরে নাও। তাহলে ধরি বরফখণ্ডের আয়তন হচ্ছে V, ক্যাপিটাল V। তারপরে ধরে নাও এর n অংশ তাহলে n অংশ আমরা কি করছি, n অংশ বরফের আয়তন জলে বাইরে আছে, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নটাও দেখতে পাবে যে বরফের ঘনত্ব বেশি রয়েছে, সারা মাসে ভাসবে, তো এই অংশ বাইরে রয়েছে। তো জলের মধ্যে বরফের আয়তন, জলের মধ্যে বরফ যে পরিমাণটা রয়েছে আর কি, তো সেই আয়তনটা কত হবে, অর্থাৎ যে পরিমাণ জল, তরল মানে এই ক্ষেত্রে আমি বলছি জল, অবশায়িত তরলে আয়তন। তাহলে অবশায়িত তরলের আয়তন আমরা কি করে বের করব, না এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে পুরোটা ছিল 1, n অংশ বাইরে আছে, তাহলে বাকিটা আছে, তাহলে তার মানে হচ্ছে 1 - n * v, সেই পরিমাণ জলের মধ্যে রয়েছে। এটা হচ্ছে প্রথম কাজ। নেক্সট হবে যেহেতু সাম্য অবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে সাম্য অবস্থায় কি হবে, বরফের অর্থাৎ বরফখণ্ডের ওজন ইকুয়াল হবে অপসারিত জলের ওজন, অপসারিত জলের ওজন। তাহলে আমরা এই অপসারিত জলের ওজনটা এইখানে বের করব। তো সেটা কত হবে, না সবচেয়ে প্রথমে এই দিকে হবে কত, বরফখণ্ডের ওজন, তো v রো আইস ইনটু g, বরফের ঘনত্ব যেখানে রো আইস লিখলাম, আর এইদিকে রয়েছে আমাদের তরলের ওজন, তার জন্য আগে আয়তনটা লিখব ইনটু রো ওয়াটার ইনটু g। তো আমাদের এখানে n এর মান জিজ্ঞেস করা হয়েছে, তো দেখতে পাচ্ছ v আর g উভয় পক্ষে কেটে যাচ্ছে, সো 1 - n পাওয়া যাচ্ছে রো আইস বাই রো ওয়াটার, তাহলে এটা হচ্ছে 900, এখানে 1000, তাহলে এখানে আমরা কত পেলাম 0.9। সো n ইকুয়াল টু কত পাওয়া গেল, না 1 - 0.9 অর্থাৎ 0.1। তো 0.1 বেরিয়েছে, কিন্তু আমাদের শতাংশ তো উত্তর বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে 10%। তো দেখো অপশন সি তে রয়েছে 10%। তো আমরা এইভাবে অ্যাপ্রোচটা করব। কোশ্চেন নাম্বার 30, এখানেও দেখো একটা 120 কিলো ভরের একটা কাঠের ব্লক আছে যেটা জলে ভাসছে, কাঠের ব্লকের ঘনত্ব দেওয়া রয়েছে, কাঠের ব্লকের উপরে যে ভর চাপালে, এটাও কিন্তু এন্ট্রান্সে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাঠের ব্লকের উপর যে ভর চাপালে ব্লকটি ঠিক ডুবে যাবে, জাস্ট ডুবে যাবে আর কি, সেই ভরে মানটা কত হবে। তো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের এখনই। তো এখানেও আমরা কিছু কিছু জিনিস আমাদেরকে ধরে নিতে হবে, না হলে আমরা অঙ্কটা করতে পারবো না। আমি এদিকটা মুছে বলছি, তোমরা প্রশ্নটা একবার পড়ে না। তো এই ক্ষেত্রে যা যা তথ্য রয়েছে সেখান থেকে আমরা কি করব,
তাহলে কাঠের ব্লকে আয়তন সবচেয়ে প্রথমে ধরে নিতে হবে। তাহলে ধরি সেটা ভি এবং ওজন। এবারে ওজন যখন আমরা লিখবো তো স্বাভাবিকভাবে কাঠে আমি এর জন্য উড বলছি, আর ভি রো ইনটু জি হবে, কারণ এমজি মানেই হচ্ছে এম হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। এইবার ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে প্রশ্নতে দেওয়া যেটা রয়েছে সেটা হচ্ছে তার ভর রয়েছে, অর্থাৎ আমি পরের লাইনটা বলতে পারি 120 জি। তাহলে আমরা এরকম বলতে পারি 120 জি, আর ওইদিকে রয়েছে তোমাদের ভি রো জি, তো জি তো এমনিও কেটে যাচ্ছে, সো ভি ইকুয়ালস টু 120 রো। তো তোমরা একটু বইতে দেখো রোড এর নাম দেওয়া রয়েছে, অর্থাৎ কাঠের যে ঘনত্বটা সেটা দেওয়া রয়েছে। তো এটাকে ভাগ করলে পাওয়া যাচ্ছে কত 1/5, যেহেতু এসআই তে ওই জন্য মিটার কিউব লিখলাম। এইবারে কতটা ভর চাপালে ব্লকটি ডুবে যাবে, তাহলে আমরা এরকম করি যে ধরি এম ভরে বস্তু চাপালে কাঠের ব্লকটি কি হবে না, এখানে বলছে কাঠের ব্লকটি ডুবে যায়। তাহলে যদি ডুবে যদি যায় তাহলে আমরা কি বলবো, মোট ওজন এই ক্ষেত্রে কি হবে না, মোট ওজন মানে হচ্ছে ব্লক প্লাস যে ভরটা চাপানো হয়েছে, ওই জন্য ব্লক প্লাস ভর। তাহলে ওজন যেহেতু বলছি তাহলে ব্লকে প্লাস যে ভরের যে চাপানো হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে ব্লক প্লাস যে ভার, কারণ আমি সেখানে তাকে জি তো গুণ করবো, এম ইনটু জি করবো, আর এইদিকে হবে প্লবক বল। তো এটা আমরা কি করব, এইদিকে ব্লকে ঘনত্ব জানি আমরা, কারণ আমাদের ফর্মুলা রয়েছে, আমরা কাজ করি, তোমরা হয়তো বুঝতে পারবে না, তাহলে কাজ করি আমরা যেভাবে এখানে করেছিলাম এইভাবে বসাই। তাহলে কত হচ্ছে রো উড ভি জি এম জি, আর প্লবক বল আমরা ইজিলি বের করে নেবো যেহেতু জলের মধ্যে এটা বানানো রয়েছে, রো ওয়াটার ইনটু ভি ইনটু জি। তো উভয় পক্ষ দেখো জি কেটে যাচ্ছে, তো আমাদের রো উড এর মান আমরা জানি সেটা কত না 120, আর এখানে আমাদের উডের ঘনত্ব কত ছিল একবার আমাদের মিলিয়ে নিতে হয়, সরি 600 ছিল, এখানে 120 বসানো হয়ে গেছে, 600 ছিল, সরি 600 ছিল, তো 600 ইনটু ভি প্লাস এম, জলের ঘনত্ব এসআই তে আমরা জানি সেটা কত না 1000 ইনটু ভি। তো বুঝতে পারছি এখানে কত আসছে না এম ইকুয়ালস টু আসছে 400 ভি, তাহলে ভি এর মান কত 1/5, তার মানে এখানে পাওয়া গেল 80 কেজি। তাহলে দেখো অপশন এ তে রয়েছে 80 কেজি। কোশ্চেন নাম্বার 31, এইটার জন্য তোমরা কাজ করবে 512 তে, এই ভিডিওতে এই প্রশ্নটাই লাস্ট। তো 512 পেজে একটা ফর্মুলা আলোচনা অনেকবার হয়েছে আমাদের এমসিকিউ করতে গিয়ে থিওরিতেও, সেটা কি ছিল না স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালস টু স্মল এম বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তো যেখানে ক্যাপিটাল গুলো ক্যাপিটাল ভি এবং ক্যাপিটাল ডি বস্তুর আয়তন এবং ঘনত্ব ছিল, আর স্মল হচ্ছে যে পরিমাণ অংশ আয়তন আর সেই তরলের ঘনত্ব, যে পরিমাণ অংশ নিমজ্জিত রয়েছে তরলের মধ্যে। তো এই প্রশ্নটা তোমরা লক্ষ্য করে দেখো, প্রশ্নতে বলেই দিয়েছে যে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের 3 গুণ, হ্যাঁ দেওয়াই রয়েছে। বলছে বস্তুর সমগ্র আয়তনে যত অংশ
তরলের উপরে থাকে, তাহলে আমরা কি বের করে থাকি? তরলের নিচেরটা রয়েছে অর্থাৎ তরলের ভেতরেরটা রয়েছে, মানে এনটা। কিন্তু এটা জিজ্ঞেস করেছে কি? বাইরেরটা জিজ্ঞেস করছে। তো এইটাকে আমরা কিভাবে করব? না, সবচেয়ে প্রথম যেটা কাজ করব, এই ভ্যালুটাকে বসানো যায়। অর্থাৎ ক্যাপিটাল V বাই স্মল d কত হচ্ছে 1/3। এটা বসাবো এখানে, তাহলে স্মল v বাই ক্যাপিটাল V ইকুয়ালস টু হচ্ছে 1/3। নেক্সট কাজ আমরা কি করব? না, এখানে স্মল v পেলাম, মানে কতটা পরিমাণ তরলের মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে তরলের বাইরে থাকা বস্তুটির আয়তনের অংশ। তাহলে আমরা কি লিখবো? অতএব তরলের বাইরে থাকা বস্তুটি আয়তনের অংশ বলেছে। কত হবে? না, এই যে বাইরে থাকা বস্তুটির আয়তন অংশ, এটা হবে থাকতো কত? v, এখন হয়ে গেছে কত? v/3। তাহলে এখান থেকে কত আসছে? 2/3 ইনটু v। তাহলে এখান থেকে দেখো অপশন কত রয়েছে? অপশন এ, কারণ মূল আয়তনে 2 এর 3 অংশ। এটা অপশন হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন এ। এখন আমরা দুটো ভিডিওতে চ্যাপ্টার শেষ করতে পারিনি, যেহেতু অনেক এমসিকিউ এবং বড় বড় এমসিকিউ রয়েছে। তো আরো কিছু রয়ে গেছে, 44 অবধি রয়েছে প্রশ্ন। 44টা তো বইতে করে দেওয়াই রয়েছে। তো আমরা বাকি যে প্রশ্নগুলো থাকছে, বলতে গেলে 43টা বইতে করে দেওয়া রয়েছে, তো 44 অবধি। তো সেই প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করে এমসিকিউ পার্টটা শেষ করে নেব। তারপরে আমরা সেট 1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সেট 2 এর কিছু অঙ্ক নিয়ে পরের ভিডিওগুলোতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, তোমাদের খুব কাজে লাগবে, স্পেশালি এন্ট্রান্সে, এইচএসও অনেকটা কাজে লাগবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার এমসিকিউ নিয়ে। টিল দেন, বাই।